বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ ৭ নম্বর ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আলোচনা করব। তো এখানে আমাদের বলছে যে উচ্চারণের স্থান এবং প্রকৃতি, তারপর ধ্বনির কম্পন, বায়ু প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিগুলোকে আমাদের হচ্ছে মোট ৪ ভাগে বিভক্ত করা হয়েছে। ১ নম্বর হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন। এর কথার অর্থ হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনিগুলো কোথা থেকে উচ্চারিত হবে, সেই উচ্চারণের স্থানটা কোথায়। ২ নম্বর হচ্ছে আমাদের উচ্চারণের প্রকৃতি, অর্থাৎ কিভাবে উচ্চারিত হবে। ৩ নম্বরটা হচ্ছে ধ্বনির কম্পন মাত্রা, অর্থাৎ এই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করার সময় কতটুকু আমাদের কম্পিত হবে। তারপর হচ্ছে আমাদের ৪ নম্বর বলছে যে বায়ু প্রবাহ কতটুকু হবে, অর্থাৎ ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা কতটুকু হবে, অর্থাৎ বেশি বায়ু প্রবাহিত হবে না কম বায়ু প্রবাহিত হবে, সে তার উপর ভিত্তি করে বিভাজন আছে। তো প্রথমে এখানে আমাদের ৪টা বিভাজন সম্পর্কেই আমরা পড়ব। তো প্রথম যে বিভাজনটা হচ্ছে আমাদের উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন। এটা এখানে কি বলছে এটা আমরা প্রথমে দেখব। বলছে যে বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে সেই জায়গায় হচ্ছে ওই ব্যঞ্জনের উচ্চারণ স্থান, অর্থাৎ বায়ুটা যেখানে আমাদের বাধা পাবে সেটাই হচ্ছে আমাদের ওই ব্যঞ্জনের উচ্চারণ স্থান। তো উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিগুলোকে মোট হচ্ছে ৭ ভাগে ভাগ করা হয়েছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। ওষ্ঠ ব্যঞ্জন হচ্ছে, ওষ্ঠ বলতে এখানে ঠোঁট, অর্থাৎ বায়ুটা তাহলে ঠোঁটে বাধা পাবে। দন্ত হচ্ছে আমাদের দাঁত, আমরা এমনিতেই বুঝি, তাহলে বায়ুটা দাঁতে বাধা পাবে। দন্তমূলীয় ব্যঞ্জন হচ্ছে দাঁতের গোড়ায়। মূর্ধন্য কথাটার অর্থ একটু আমাদের বুঝতে হবে। মূর্ধন্য বলতে হচ্ছে মূর্ধাতে বাধা পাবে। তাহলে মূর্ধা কোনটা? মূর্ধা হচ্ছে আমাদের যে দুই পাতের দাঁত আছে তার উপরের পাটি দাঁতের গোড়া থেকে শুরু করে যে আমাদের শক্ত তালু আছে সেই গোড়া দাঁতের উপরের পাটির দাঁতের গোড়া এবং শক্ত তালুর মাঝামাঝি যে স্থান সেটাই হচ্ছে আমাদের মূর্ধা। তাহলে সেখানে যদি বায়ুটা বাধা পায় তাহলে সেটা হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জন কথাটার অর্থ হচ্ছে আমাদের তালুতে বায়ুটা বাধা পাবে। কণ্ঠ হচ্ছে আমাদের অর্থাৎ নরম তালু, অর্থাৎ একদম ভেতর, মোটামুটি ভেতর থেকে ভেতরে বাধা পেয়ে, অর্থাৎ কণ্ঠ থেকে বাধা পেয়ে এই ব্যঞ্জনটা উচ্চারিত হবে। কণ্ঠনালীয় ব্যঞ্জন এক কথায় হচ্ছে সবচাইতে ভেতর, অর্থাৎ আমাদের যে ধ্বনি সৃষ্টি হচ্ছে যে ভোকাল কর্ড থেকে, সেই ভোকাল কর্ড থেকে ডিরেক্ট বাধা পেয়ে এই ধ্বনিটা উচ্চারিত হবে, সেটা সেই জন্য এটা বলা কণ্ঠনালীয় ব্যঞ্জন। তো আমরা পরবর্তীতে আরো ডিটেলস জানবো যে এইগুলো কিভাবে আমরা বুঝতে পারবো, কিভাবে আমরা ফিল করে করে পড়বো। তাছাড়াও আমি কিভাবে মনে রাখা যায় সেটাও বলবো প্রিয় শিক্ষার্থীরা। তো এখানে হচ্ছে আমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছি। তো বক্সে এখানে বলছে যে প্রথমে আমাদের ধ্বনিগুলোর নাম বলা আছে যে ওষ্ঠ ব্যঞ্জন, তারপর মুখ্য বাক প্রত্যঙ্গ, গৌণ বাক প্রত্যঙ্গ। তো মুখ্য বাক প্রত্যঙ্গ এবং গৌণ বাক প্রত্যঙ্গ আমরা বুঝতে পারতেছি এই ধ্বনিগুলো উচ্চারণ করার জন্য দুটা বাক প্রত্যঙ্গ একত্রে কাজ করে, একটা মুখ্য একটা গৌণ। তাহলে কোনটাকে আমরা মুখ্য বলবো কোনটাকে গৌণ বলবো এটা একটা আমাদের বিষয়। তো মুখ্য হচ্ছে যে বাক প্রত্যঙ্গটা ওই ধ্বনিটা উচ্চারণ করার সময় নড়াচড়া করবে, অর্থাৎ মুভ করবে, বেশি মুভ করবে, সেটা হচ্ছে আমাদের মুখ্য বাক প্রত্যঙ্গ। সেই জন্য আমি উপরে লিখে রেখেছি যে মুভ করবে। আর যে ব্যঞ্জনটা উচ্চারণ করার সময় আমাদের বাক প্রত্যঙ্গটা মুভ করবে না, বেশি নড়াচড়া করবে না, সেটা হচ্ছে আমাদের গৌণ বাক প্রত্যঙ্গ। এটা আমরা সহজে বুঝতে পারবো এটা যদি আমরা মনে রাখতে পারি। তো আমাদের ১ নম্বরে বলছে ওষ্ঠ ব্যঞ্জন। তো আমরা জানি ওষ্ঠ ব্যঞ্জন হচ্ছে এখানে বায়ুটা হচ্ছে ঠোঁটে বাধা পাবে। তো এখানে আমাদের ২ টা ঠোঁট রয়েছে, একটা হচ্ছে নিচের ঠোঁট আর একটা উপরের ঠোঁট। আমরা যখন ওষ্ঠ ব্যঞ্জনগুলো পড়বো তখন আমরা দেখতে পাবো যে নিচের ঠোঁটটা নড়াচড়া করতেছে, উপরের ঠোঁটটা প্রায় স্থির আছে। সেই জন্য নিচের ঠোঁটটা হচ্ছে আমাদের মুখ্য বাক প্রত্যঙ্গ এবং উপরের ঠোঁটটা হচ্ছে মোটামুটি স্থির আছে, সেই জন্য এটা গৌণ বাক প্রত্যঙ্গ, অর্থাৎ মুভ করবে না। দন্ত ব্যঞ্জন তাহলে দাঁতে বাধা পাবে। আমরা জানি দাঁত, তাহলে দাঁতের সাথে কে লাগবে, দন্ত ব্যঞ্জনটা উচ্চারিত হবে দাঁত এবং জিভের ডগা। জিভের ডগা বলতে একদম জিভের যে সামনের অংশ, একদম আমরা যেটাকে বলা হয় চূড়া বা মাথা, সেই জিভের ডগাটা ওপরের পাটির যে দাঁত রয়েছে সেখানে এসে লাগবে। তার মানে এখানে ২ টা প্রত্যঙ্গ রয়েছে, তাহলে আমরা বুঝতে পারতেছি উপরের পাটির দাঁত তো নড়াচড়া করা সম্ভব নয়, সেই জন্য জিভের ডগা হচ্ছে মুখ্য বাক প্রত্যঙ্গ। দন্তমূলীয় ব্যঞ্জন, তার মানে এখানে দাঁতে দন্তমূলের সাথে জিভের ডগাটা কানেকশন হবে, তাহলে জিভের ডগা নড়াচড়া করবে, সেই জন্য জিভের ডগা হচ্ছে মুখ্য বাক প্রত্যঙ্গ। এবং দন্তমূল যেহেতু নড়াচড়া করা সম্ভব নয়, কারণ দন্তমূল হচ্ছে দাঁতের গোড়া, যেমন গাছের মূল হচ্ছে গাছের গোড়া, তেমনি হচ্ছে দন্তমূল হচ্ছে দাঁতের গোড়া, সেই জন্য দন্তমূল হচ্ছে গৌণ বাক প্রত্যঙ্গ। মূর্ধন্য ব্যঞ্জন, আমি মূর্ধন্য কথাটা বুঝাইছি আরেকবার যে আমাদের মুদ্রা কোনটা। তো মুদ্রা হচ্ছে দন্তমূলের পেছনের উঁচু অংশ, অর্থাৎ উপরের পাটির যে দন্তমূল রয়েছে সেই দন্তমূলের পেছনের উঁচু অংশ, অর্থাৎ তালু এবং দন্তমূলের মাঝখানে যে অংশটা উঁচু অংশটা সেটা হচ্ছে আমাদের মুদ্রা। তো এই মুদ্রাতে আমাদের জিভের ডগা লাগবে, যেহেতু মুদ্রা নড়াচড়া করা সম্ভব নয় এবং জিভের ডগা নড়াচড়া করতে পারবে, সেই জন্য আমাদের জিভের ডগা হচ্ছে মুখ্য বাক প্রত্যঙ্গ এবং এই মুদ্রাটা হচ্ছে আমাদের গৌণ বাক প্রত্যঙ্গ। তারপর এখানে প্রিয় শিক্ষার্থীরা আমাদের বলছে তালব্য ব্যঞ্জন। তো তালব্য ব্যঞ্জন থেকে আমরা বুঝতে পারি এখানে হচ্ছে জিভের যে আমাদের সামনের অংশ এবং শক্ত তালু, এই ২ টা বাক প্রত্যঙ্গ এখানে কাজ করবে। তো
যেহেতু তালব্য, তাহলে শক্ত তালু যেহেতু নড়াচড়া করবে না, সেই জন্য শক্ত তালু হচ্ছে গৌণ বাক প্রত্যঙ্গ, এবং জীবের সামনের অংশ যেহেতু নড়াচড়া করবে, সেই জন্য জীবের সামনের অংশ হচ্ছে মুখ্য বাক প্রত্যঙ্গ। কণ্ঠ ব্যঞ্জনটা হচ্ছে আমাদের জীবের পেছনের অংশ এবং নরম তালু এখানে লাগবে। তো এখানে আমরা যদি একটা হচ্ছে জীবের মোটামুটি আকৃতি দেই, তাহলে এটা যদি আমরা জীব হয়, তাহলে জীবের ডগাটা হচ্ছে একদম মাথাটা, সামনের অংশটা হচ্ছে মাথাটা এবং কিছু অংশ সহকারে হচ্ছে আমাদের, এটা যদি আমরা বলি এটা হচ্ছে সামনের অংশ, আর পেছনের অংশ হচ্ছে আমাদের বাকিটা আমরা পেছনের অংশ তো বুঝতে পারি। তো কণ্ঠ ব্যঞ্জনে হচ্ছে আমাদের শক্ত তালুর পরে যে তালুটা থাকবে সেটা হচ্ছে নরম তালু, সেই নরম তালুর সাথে আমাদের জীবের পেছনের অংশটা লেগে এই কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হবে। যেহেতু জীবের পেছনের অংশটা নড়াচড়া করবে, তাই মুখ্য বাক প্রত্যঙ্গটা হচ্ছে জীবের পেছনের অংশ, এবং নরম তালু যেহেতু নড়াচড়া করবে না, সেই জন্য নরম তালু হচ্ছে গৌণ বাক প্রত্যঙ্গ। কণ্ঠনালীয় ব্যঞ্জনটা হচ্ছে আমরা এখানে ধ্বনির দ্বারে দুটি পাল্লার কথা বলছে, অর্থাৎ ভোকাল কর্ড, অর্থাৎ আমাদের গলার যে সামনের অংশটা উঁচু হয়ে আছে সেখান থেকেই মূলত আমাদের ধ্বনিগুলো উচ্চারিত হয়, বাতাসটা ফুসফুস থেকে বের হয়ে। তো ধ্বনিদ্বারে দুটি পাল্লা, এখানে দুটো পর্দা রয়েছে, সেই পর্দা দুটো নড়াচড়া করবে অর্থাৎ কাঁপাকাঁপি করবে, সেই জন্য সেটা মুখ্য বাক প্রত্যঙ্গ, এবং ধ্বনির দ্বার অর্থাৎ হচ্ছে যে আমাদের ছিদ্রটা রয়েছে সেটাও নড়াচড়া করবে না, সেই জন্য সেটা হচ্ছে গৌণ বাক প্রত্যঙ্গ। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো তারপরে এখানে আমাদের যেটা হচ্ছে আমাদের নিচে বলছে যে ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ ব্যঞ্জন সম্পর্কে আলোচনায় এখানে আমরা দেখতে পাচ্ছি যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করবে সেগুলোকে ওষ্ঠ ব্যঞ্জন বলে। অর্থাৎ ওষ্ঠ ব্যঞ্জন বলতে এখানে ঠোঁটের সাহায্যে যে ব্যঞ্জন ধ্বনিগুলো আমরা উচ্চারণ করব। তো এখানে যেহেতু আমাদের দুইটা ঠোঁটকে ব্যবহার করে আমরা এই ধ্বনিগুলো উচ্চারণ করি, সেই জন্য এগুলোকে আমরা দ্বি ওষ্ঠ নামেও পরিচিত। এই ধ্বনিগুলোকে আরেকটা নাম হচ্ছে দ্বি ওষ্ঠ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ধ্বনিগুলো হচ্ছে মানে শব্দগুলো হচ্ছে পাকা, ফল, বাবা, ভাই, মা, এবং বর্ণগুলো হচ্ছে প, ফ, ব, ভ, ম। এগুলো হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু ফিল করে পড়ি প, ফ, ব, ভ, ম, তাহলে দেখতে পাবো এগুলোর উচ্চারণ স্থান একই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, এবং এগুলো উচ্চারণ করার সময় আমাদের দুইটা ঠোঁটকে একসাথে লাগাইতে হচ্ছে, অর্থাৎ আমাদের যে বাতাসটা সেটা ঠোঁটে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। আর মনে রাখার ওয়ে হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের যদি ব্যঞ্জন বর্ণগুলোকে একটু দেখি, তাহলে এখানে ব্যঞ্জন বর্ণগুলোকে মোট 5টা বর্গে বিভক্ত করা হয়েছে। তো ক বর্গটাতে 5টা বর্ণ রয়েছে, চ বর্গে 5টা বর্ণ, ক, খ, গ, ঘ, ও, ইও, এটা হচ্ছে আমাদের ক বর্গ, চ, চ, জ, ঝ, ইও, এটা হচ্ছে আমাদের চ বর্গ, এরকম 5টা বর্গ রয়েছে। তো আমাদের যে শেষের বর্গটা অর্থাৎ প বর্গটা, এই ধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করব তখন আমরা দেখতে পাবো যে আমাদের উচ্চারণ স্থান হচ্ছে ঠোঁট, এবং একই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। তাহলে আমরা প বর্গের যে ধ্বনিগুলো রয়েছে বা বর্ণগুলো রয়েছে সেগুলোর উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের এখানে বলা আছে যে দন্ত ব্যঞ্জন। দন্ত কথাটার অর্থ হচ্ছে আমাদের দাঁত, অর্থাৎ জীবের যে ডগা, অর্থাৎ জীবের একদম সামনের যে চূড়া, সেটা হচ্ছে দাঁতের পাটির সাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করবে, তখন সেগুলো হচ্ছে দন্ত ব্যঞ্জন নামে পরিচিত। তাহলে দন্ত ব্যঞ্জন কোনগুলো? দন্ত ব্যঞ্জন হচ্ছে ত, থ, দ, ধ। তাহলে ত, থ, দ, ধ দিয়ে যদি কোনো শব্দ তৈরি হয় সেটা হচ্ছে দন্ত ব্যঞ্জনের শব্দ। আর এগুলো হচ্ছে আমাদের ধ্বনি। আমরা যদি একটু উচ্চারণ করি তাহলে দেখতে পাবো ত, থ, দ, ধ, অর্থাৎ জীবের ডগাটা কোথায় লাগতেছে, এবং জীবের ডগাটা আমাদের লাগতেছে হচ্ছে উপরের পাটির দাঁতের সাথে। উপরের পাটির দাঁতকে জীবের ডগাটা স্পর্শ করছে, সেই জন্য ত, থ, দ, ধ হচ্ছে দন্ত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। আর মনে রাখার ওয়ে হচ্ছে, আমরা যদি আবার ওই বর্গটাতে দেখি, বর্গগুলো দেখি, তাহলে ত বর্গের বর্ণগুলো হচ্ছে ত, থ, দ, ধ। এখানে ন বাদে বাকি যে 4টা আছে সেটার উচ্চারণ স্থান হচ্ছে আমাদের দন্ত। আর আমরা এটা ফিল করেও পড়তে পারি, যদি আমরা ওই রকম করে মনে রাখতে না পারি তাহলে আমরা পড়বো ত, থ, দ, ধ। আমরা তখন দেখতে পাবো যে আমাদের জিভটা দাঁতের ওপরের পাটির সাথে লেগে উচ্চারিত হচ্ছে। তারপর প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের আছে দন্তমূলীয় ব্যঞ্জন। তো দন্তমূলীয় শব্দের অর্থ হচ্ছে দাঁতের গোড়া। তাহলে এখানে আমাদের বলছে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের ডগা ওপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করবে। তার মানে ওপরের পাটির যে আমাদের দাঁতের গোড়া রয়েছে সেখানে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করবে, সেগুলো হচ্ছে দন্তমূলীয়। অর্থাৎ যেমন গাছের মূলটা কোথায় থাকে? মাটিতে থাকে। তেমনি দাঁতের মূলটা হচ্ছে যে মাংসটা, অর্থাৎ মাংসটা, সেটাই হচ্ছে আমাদের দাঁতের মূল। তো আমাদের জিভটা ওই দাঁতের মূলে লাগবে। তো আমরা যদি এই বর্ণগুলো একটু দেখি বা ধ্বনিগুলো দেখি, ন, র, ল, স, ওইভাবে আমরা বুঝতে পারবো না, তবে দাঁতের মূলের কাছাকাছি কোথাও জিভটা আমাদের লাগতেছে। তাহলে আমরা বারবার পরে মনে রাখবো যে ন, র, ল, স এগুলো উচ্চারণ স্থান একই, এবং এগুলো হচ্ছে যেমন
দাঁতের গোড়ার কাছাকাছি বা দাঁতের গোড়াতে লাগতেছে আমাদের জিভটা, সেই জন্য দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হচ্ছে ন, র, ল, স। তারপর প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মূর্ধন্য ব্যঞ্জন। তো মূর্ধা কোথায় সেটা আমি আগেই ক্লিয়ার করেছি, অর্থাৎ আমাদের যে দাঁতের মূল এবং ওপরের পাটির দাঁতের মূল এবং আমাদের তালুর মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের মূর্ধা। এবং যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করবে সেগুলো হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। এগুলো মূর্ধন্য ব্যঞ্জন কোনগুলো? ট, ঠ, ড, ঢ, ডায়বিন্দু র, ঢয় শূন্য। আমরা যদি এগুলো পড়ি ট, ঠ, ড, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে জিভটা রয়েছে সেই জিভটা কোথায় লাগতেছে, অর্থাৎ আমাদের যে উপরের পাটির দাঁতের গোড়া রয়েছে, দাঁতের গোড়ার আরো পেছনের অংশ, অর্থাৎ দাঁতের গোড়ার পেছনের অংশ মূর্ধাতে লাগতেছে, সেই জন্য এগুলো হচ্ছে আমাদের মূর্ধন্য ব্যঞ্জন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফিল করে পড়ার চেষ্টাই করব, অর্থাৎ ট, ঠ সবগুলোই আমাদের লাগতেছে, অর্থাৎ দাঁতের যে গোড়া রয়েছে তার থেকে একটু দূরে এবং তালুর সামনে, সেখানে থেকে উচ্চারিত হচ্ছে এই ধ্বনিগুলো, সেই জন্য এগুলো হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। আর আমরা মনে রাখবো কিভাবে? মনে রাখার সহজ উপায় হচ্ছে ওই আমাদের বর্গতে চলে যাব, অর্থাৎ ট বর্গের ধ্বনিগুলো আমরা যদি একটু দেখি, তাহলে ট, ঠ, ড, ঢ, অর্থাৎ এই যে চারটা বর্ণ রয়েছে এগুলো হচ্ছে আমাদের মূর্ধন্য বর্ণ, কারণ এগুলো উচ্চারণের স্থান হচ্ছে মূর্ধা। এবং এখানে আর একটা এক্সট্রা বর্ণ যোগ আছে, সেটা হচ্ছে আমাদের এক্সট্রা দুটো বর্ণ যুক্ত আছে, একটা ডায়বিন্দু র, ঢয় শূন্য। আমরা একটু মনে রাখবো, তাহলেই আমরা পারবো। অর্থাৎ আমরা ফিল করে বোঝারও চেষ্টা করব, এবং যদি আমাদের কোনো ক্রমে মনে না রাখা যায় তাহলে আমরা একটু এটা মনে রাখবো, তাহলে আমরা পরীক্ষায় ভালো করে অ্যান্সার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা একটু দেখি যে তালব্য ব্যঞ্জন, তো তালব্য ব্যঞ্জন কথাটা থেকেই আমরা বুঝতে পারতেছি যে সব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হবে এবং তালুতে লাগবে, অর্থাৎ তালুর কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করবে, সেগুলো হচ্ছে আমাদের তালব্য ব্যঞ্জন। তাহলে তালুতে এসে অর্থাৎ জিভের ডগা তালুতে এসে বাধা প্রাপ্ত হবে এই বর্ণগুলো উচ্চারণ করার সময়, যেমন হচ্ছে চ, ছ, জ, ঝ, তালব্য শ। তালব্য শতেই তো তালব্য শব্দটা আছে, তাহলে আমরা ওখান থেকে বুঝতে পারবো যে তালব্য শটা হচ্ছে আমাদের তালব্য ব্যঞ্জনের উদাহরণ। আর একটা কথা, তালুটা হচ্ছে আমাদের মূর্ধার পেছনে অবস্থিত, এবং যখন এই বর্ণগুলো আমরা উচ্চারণ করব বা এই ধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের জিভের ডগাটা তালুতে এসে লাগবে। তাহলে কোন কোন ধ্বনিগুলো? চ, ছ, জ, ঝ। আমরা যদি বারবার উচ্চারণ করে একটু ফিল করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের জিভের ডগা একটু প্রসারিত হচ্ছে, মানে একটু মেলে যাচ্ছে এবং মেলে গিয়ে শক্ত তালুর কাছে এসে বায়ু প্রদাহে অর্থাৎ হচ্ছে বায়ুপথে বাধা সৃষ্টি করতেছে। তাহলে সেই জন্য এগুলো তালব্য ব্যঞ্জন। আর তালব্য ব্যঞ্জনগুলোকে তাহলে আমরা মনে রাখবো কিভাবে? প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এখানে একটু দেখাই তাহলে আমাদের যে চ বর্গের বর্ণগুলো রয়েছে, অর্থাৎ চ, ছ, জ, ঝ পর্যন্ত আমাদের এগুলো হচ্ছে আমাদের তালব্য ব্যঞ্জনের উদাহরণ। আর তালব্য শ তো হচ্ছে একটু এক্সট্রা, কারণ তালব্য শ উচ্চারণ করার জন্য এটা তালব্য শ আমরা তালু বলি, তার মানে তালব্য শ থেকে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে তালব্য ব্যঞ্জন। আর চ বর্গের যে ব্যঞ্জন চারটা রয়েছে সেগুলো হচ্ছে আমাদের তালব্য ব্যঞ্জনের উদাহরণ। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কণ্ঠ ব্যঞ্জন। কণ্ঠ ব্যঞ্জনটা কি? যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করবে সেগুলো হচ্ছে আমাদের কণ্ঠ ব্যঞ্জন। অর্থাৎ জিভের যে পেছনের অংশ রয়েছে সেগুলো হচ্ছে আলোজিহ্বার পেছনে এসে বাধাপ্রাপ্ত হবে। যেমন আমাদের কণ্ঠ ব্যঞ্জন কোনগুলো? ক, খ, গ, ঘ, ও হচ্ছে কণ্ঠ ব্যঞ্জনের উদাহরণ। আমরা দেখতে পাবো এটা একদম ভেতর থেকে আমাদের আসতেছে, ক, খ, গ এরকম করে যদি আমরা উচ্চারণ করি তাহলে বুঝতে পারবো যে জিভের যে পেছনের অংশ সেটা হচ্ছে আমাদের নরম তালুতে বাধাপ্রাপ্ত হয়ে এই বর্ণগুলো আমরা উচ্চারণ করতেছি। তো এটা মনে রাখার ওয়ে হচ্ছে আমরা যদি ফিল করে মনে রাখতে পারবো, এবং আমাদের যে ক বর্গের বর্ণগুলো রয়েছে ক, খ, গ, ঘ, ও, এগুলো হচ্ছে আমরা মনে রাখতে পারবো যে ক বর্গের যে বর্ণগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কণ্ঠ ব্যঞ্জন বর্ণ। তারপর আমাদের লাস্ট একটা আছে, সেটা হচ্ছে আমাদের কণ্ঠনালীয় ব্যঞ্জন। কণ্ঠনালীয় কথাটার অর্থ হচ্ছে একদম ভেতর থেকে, অর্থাৎ আমাদের যে ভোকাল কর্ড রয়েছে বা ধ্বনিদ্বার রয়েছে সেখান থেকে উচ্চারিত হয়ে আসবে। যেমন হ, আমরা দেখতে পাচ্ছি যে মুখের মধ্যে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না, সেই জন্য হটাকে বলা হয় হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ বা কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি। তাহলে একটাই আমাদের আছে, সেটা হচ্ছে হ। হটা একদম ভেতর থেকে, অর্থাৎ আমাদের ভোকাল কর্ড থেকে উচ্চারিত হয়ে আসে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 নম্বর বলছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন। তো উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন এবং বাকি যে অংশটুকু আছে
এটা হচ্ছে আমরা পার্ট 2 তে করব। আশা করি আমরা সকলেই বুঝতে পারবো। তো সকলকে ধন্যবাদ। এই ভিডিওটা এই পর্যন্তই।